ওয়েলকাম ব্যাক টু মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট বাংলা টিউটোরিয়াল ভিডিও সিরিজ। গত পর্বগুলোতে আমরা ফাইলের কাজ দেখেছিলাম, তারপরে হচ্ছে ক্লিপবোর্ডের কাজ দেখেছিলাম, অর্থাৎ কিভাবে কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেইন্ট এইসব কাজ। তারপরে ভিডিওতে দেখেছিলাম স্লাইডসের কাজ, অর্থাৎ কিভাবে নতুন একটা স্লাইড নিতে হয়, অর্থাৎ স্লাইড কি, তারপরে হচ্ছে নিউ স্লাইড কিভাবে নিতে হয় এবং লেআউটের কাজ, তারপরে হচ্ছে রিসেট কিভাবে কি করতে হয়, তারপরে সেকশনের কাজ। সো গত পর্বের ভিডিওগুলো যারা দেখেননি আমাদের ডেসক্রিপশন থেকে অথবা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোমের আন্ডারে ফন্ট এবং প্যারাগ্রাফ। যারা মাইক্রোসফট ওয়ার্ডের ভিডিওগুলো দেখেছেন আমাদের চ্যানেল থেকে তারা হয়তোবা ফন্ট এবং প্যারাগ্রাফ বিষয়টা অবগত আছেন। সো আজকে জানবো ফন্ট এবং প্যারাগ্রাফ। অলরাইট, সো আমরা এভাবে অনেকগুলো স্লাইড নিয়েছি এবং কীভাবে স্লাইড নিতে হয় সেটা আমরা জানি। অলরাইট, আমি চাচ্ছি যে এই যে বাংলাদেশ এই লেখাটা আমি একটু সুন্দর করব। অলরাইট, সো বাংলাদেশ লেখাটা সিলেক্ট করলাম, মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যদি এই যে উপরে অপশনটা দেখতে পাচ্ছেন ফন্ট, এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিতে পারি। অলরাইট, আমি চাচ্ছি একটা সুন্দর একটা ফন্ট নিব। সাপোজ আমি এই যে ফন্টটা আমি চুজ করলাম। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশ লেখাটার ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি যে কোনো ফন্ট চুজ করতে পারেন। যারা বাংলা লিখতে চান তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে কিভাবে বাংলা লিখতে হয় তারা সেই বিষয়টা জেনে নেবেন। ওকে, আমরা ফন্টটা চেঞ্জ করলাম। ফন্ট চেঞ্জ করার পর আমি চাচ্ছি যে বাংলাদেশ লেখাটা আরেকটু বড় করব। বড় করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট সাইজ লিখে দিতে পারি। লাইক আমি এই লেখাটার সাইজ হবে 80, তাহলে 80 লিখলাম। তাহলে দেখতে পাচ্ছেন যে ফন্টটা কিন্তু বড় হয়ে গেল। এখান থেকে আমরা ফন্ট বড় করতে পারি, ছোট করতে পারি। অলরাইট, তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিংস। এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে লেখাটা সিলেক্ট করছে এই লেখাটার সম্পূর্ণ ফরম্যাট ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে একদম প্রথম যেভাবে লিখেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। সো এই জায়গা থেকে আমরা ফরম্যাটটা ক্লিয়ার করতে পারি, অর্থাৎ লেখা ছোট বড় করা, ফন্ট চেঞ্জ করা, এগুলো সব কিছু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ রিসেট হয়ে যাবে। তারপরে হচ্ছে এই লেখাটাকে যদি আমরা বোল্ড করতে চাই তাহলে এখানে দিব, আর বোল্ড না করতে চাইলে এখানে ক্লিক করব। অলরাইট, তারপরে লেখাটাকে আঁকাবাঁকা করতে পারি। এখানে ক্লিক করলে লেখাটার নিচে একটা আন্ডারলাইন হবে, এখান থেকে এটা দিলে লেখাতে একটা শ্যাডো আসবে। অলরাইট, আমরা এগুলো জানি। তারপরে আছে হচ্ছে বেসিক্যালি এই যে এই অপশনটাতে হচ্ছে ক্যারেক্টার স্পেসিং, অর্থাৎ এই যে এই বাংলাদেশ লেখাটার মধ্যে বি একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার, এন একটা ক্যারেক্টার, জি একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, এইভাবে প্রত্যেকটা লেটার হচ্ছে একটা ক্যারেক্টার। এই এক একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টারের মাঝখানে কতটুকু স্পেস দিব সেটা হচ্ছে এই অপশনটা থেকে আমরা করতে পারি। অলরাইট, আমরা যদি লেখাটা সিলেক্ট করার পর যদি আমরা এখানে ক্লিক করি তাহলে যদি আমরা লোজ দেই তাহলে দেখতে পাচ্ছেন যে লেখাটা স্পেস কিন্তু বেড়ে গেছে। তারপর ভেরি লোজ দিলে আরেকটু বেড়ে যাবে। এখান থেকে মোর স্পেস থেকে আমরা নির্দিষ্ট অ্যামাউন্টের স্পেস করতে পারি। অলরাইট, তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে চেঞ্জ স্কেচ। আমরা চেঞ্জ স্কেচ বিষয়টা জানি, অর্থাৎ সেন্টেন্স স্কেচ। লেখাটা ছোট করব, ছোট হাতের দিব না বড় হাতের দিব, নাকি প্রথম লেটারটা বড় হাতের দিব, এটা হচ্ছে সেন্টেন্স স্কেচ বা কেজ। আমরা যদি লোয়ার কেস দিই তাহলে দেখতে পাচ্ছেন যে লেখাটা কিন্তু সবগুলা ছোট হাতের হয়ে গেছে। তারপর যদি আপার কেস দিই দেখতে পাচ্ছেন সবগুলা বড় হাতের হয়ে গেছে। ক্যাপিটালাইজ ইচ আ ওয়ার্ড যদি দিই তাহলে প্রথম লেটারটা বড় হাতের হবে, তারপরে সবগুলা হচ্ছে ছোট হাতের হবে। এবং টগল কেস যদি দিই তাহলে দেখতে পাচ্ছেন যে প্রথমটা ছোট হাতের হবে, পরেগুলা বড় হাতের হবে। অলরাইট, আমি আপার কেস দিলাম। তারপরে আছে হচ্ছে বেসিক্যালি ফন্ট কালার। এই যে এই লেখাটাতে সিলেক্ট করার পর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন টাইপের কালার আছে, এখান থেকে আমরা কালার চুজ করতে পারি। অলরাইট, আমি চাচ্ছি যে লাল কালারটাই দিলাম। ওকে, লাল কালার দিলাম। কালারটা দেওয়ার পর এখানে মোর কালার আছে, এখান থেকে আরও বিভিন্ন টাইপের কালার আপনারা চুজ করতে পারেন। আমি বেসিক কালার থেকেই দিলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে আইড্রপার জিনিসটা কি? আইড্রপার সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেই। সেটা হচ্ছে আইড্রপার হচ্ছে আমার একটা জিনিস, সেটা হচ্ছে এমন কিছু অবজেক্ট থাকে যে অবজেক্টগুলোর হচ্ছে আমরা কালারটা দেখতেছি কিন্তু কালারটা আসলে কীভাবে নিব সেটা আমরা জানি না। সো আইড্রপারের মাধ্যমে আমরা একটা কালার পিক করে নিতে পারি। লাইক আমি একটা ছবি যদি এখানে ইনসার্ট করি। অলরাইট, আমি এখানে একটা ছবি ইনসার্ট করলাম। এই ছবির মধ্যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কালার আছে। এই যে এটা একটা কালার, এটা একটা কালার। আমি চাচ্ছি যে এই কালারটা কিন্তু আমরা এই কালারটা চুজ করে এই কালারটা আমরা এই বাংলাদেশ লেখাটার মধ্যে ইনসার্ট করে দেব। তাহলে কিভাবে করতে পারি? সো এইটার জন্য বেসিক্যালি আমরা
বাংলাদেশ লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি কালারে যাই তাহলে আইড্রপারে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আইড্রপার একটি পেন চলে আসছে। এই পেনটা যেখানে ক্লিক করব সেই কালারটা এই বাংলাদেশ লেখাটার মধ্যে চলে আসবে। আমি চাচ্ছি যে এই নীল লেখাটা, এই যে নীল টাইপের লেখাটা, এটা আমরা এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে হাতটা আছে, এই হ্যান্ডের মতো কালারটা কিন্তু বাংলাদেশে চলে আসছে। সো এইভাবে আমরা যে কালারগুলো হচ্ছে আসলে বেসিক্যালি চিনতে পারি না বা জানতে পারি না, সেই কালারগুলো হচ্ছে এখান থেকে আমরা পিক করে নিতে পারি আইড্রপারের মাধ্যমে। অলরাইট, খুবই সহজ। তারপরে চলে আসে হচ্ছে প্যারাগ্রাফ জিনিসটা আমরা জানি। আমরা যদি একটা লেখাকে ডানে অথবা বামে নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে এইটা দিলে বামে চলে যাবে। এখানে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট দিলে বামে চলে যাবে, রাইট অ্যালাইনমেন্ট দিলে ডানে চলে যাবে। যদি আমরা জাস্টিফাই দিই তাহলে মাঝখানে চলে আসবে, আর যদি মিডলে দিই তাহলে মাঝখানে চলে আসবে। অলরাইট, তারপরে আমরা এটা জানি এই জিনিসটা কি, বুলেট। আমরা সাপোজ এই লেখাটাকে আমরা ডুপ্লিকেট করি একটু। এই যে টেক্সটটা আছে, এই টেক্সটার যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমরা পয়েন্ট আকারে লিখবো। এর জন্য বুলেটে ক্লিক করব। বুলেটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বুলেট টাইপ আছে। লাইক এখান থেকে আমি এই বুলেটটা চুজ করলাম। অলরাইট, অথবা এই বুলেটটা চুজ করলাম। অলরাইট, তাহলে দেখতে পাচ্ছেন প্রতিটা টেক্সটের সাথে এক একটা বুলেট বা এক একটা পয়েন্ট, খাতার মধ্যে যেমন করে পয়েন্ট আকারে লিখি তেমন একটা পয়েন্ট চলে আসছে। অলরাইট, তারপরে আছে নাম্বারিং বুলেট। আমরা যদি নাম্বারিং কোনো বুলেট দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে চুজ করতে পারি। এখান থেকে দিলে তাহলে নাম্বারিং সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার করে আমাদের বুলেট আকারে এখানে দিয়ে দিবে। এবিসি দিলাম। ওকে, এবিসি দিলে দেখতে পাচ্ছেন যে এবিসি এভাবে আমাদের বুলেট আকারে লেখাগুলো চলে আসছে। অলরাইট, তারপরে হচ্ছে লাইন স্পেসিং, অর্থাৎ এই যে 3টা লাইন আছে, 3টা লাইনের মধ্যে যদি আমরা একটা লাইনের পর আর একটা লাইনের মাঝখানে যে স্পেসটা থাকে এই স্পেসটাকে বলা হয় লাইন স্পেস। অর্থাৎ আমরা যদি লাইন স্পেস বাড়াতে চাই সেক্ষেত্রে এখান থেকে বাড়াতে পারি, অথবা কমাতে চাইলে এখান থেকে কমাতে পারি, অথবা আমাদের পছন্দ মতো যে কোনো একটা লাইন স্পেস আমরা এখান থেকে দিতে পারি। অলরাইট, এখান থেকে আমরা যদি এই যে এড দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা কমাই দিই তাহলে লাইন স্পেস কমে যাবে, এখান থেকে যদি বাড়াই দিই তাহলে লাইন স্পেস বেড়ে যাবে। অলরাইট, এখান থেকে আমরা লাইন স্পেসটা ঠিক করে নিতে পারি। তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন। অলরাইট, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের টেক্সটটা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে যাবে। দেখতে পাচ্ছেন যে আমরা যদি হরিজন্টাল দিই হরিজন্টাল ঘুরে যাবে, 90 ডিগ্রিতে ঘুরে যাবে, 270 ডিগ্রিতে ঘুরে যাবে, স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ এলোমেলো হয়ে যাবে। এখান থেকে আরও অপশন আছে, এটা আপনারা চুজ করতে পারেন। অলরাইট, সো এই ছিল বেসিক্যালি টেক্সট ডিরেকশন, অর্থাৎ বিভিন্নভাবে আমরা আমাদের টেক্সটকে রোটেট করতে পারি। তারপরে আছে হচ্ছে অ্যালাইন টেক্সট, অর্থাৎ এই টেক্সটটা আসলে আমরা মাঝখানে নিব, আমরা এই পুরো স্লাইডের মাঝখানে নিব নাকি হচ্ছে নিচে নিব, তারপরে টপে নিব, এগুলো হচ্ছে অ্যালাইন টেক্সট। ওকে, আমরা যদি মিডলে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো স্লাইডের মাঝখানে কিন্তু এই টেক্সটটা, এই যে টেক্সটটা আছে এই টেক্সট বক্সটা কিন্তু চলে আসছে। অলরাইট, আমরা শুধু যে টেক্সট বক্স এখান থেকে ঠিক করতে পারবো তা না, আমরা যে কোনো একটা শেপও কিন্তু আমরা অ্যালাইনমেন্ট এখান থেকে ঠিক করতে পারি। তারপর চলে আসছে হচ্ছে বেসিক্যালি কনভার্ট টু স্মার্ট আর্ট। আমরা স্মার্ট আর্ট সম্পর্কে জানি, আমরা স্মার্ট আর্ট সম্পর্কে মাইক্রোসফট ওয়ার্ডের যে ভিডিওগুলোতে সেখানে আমরা দেখেছি স্মার্ট আর্ট জিনিসটা কি। আমরা যদি স্মার্ট আর্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের স্মার্ট আর্ট এখানে আছে। লাইক আমি চাচ্ছি যে ওকে আমি এইটাই দিলাম। ওকে, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে 3টা লাইন কিন্তু 3টা আর্টে আমাদের 3টা পয়েন্টে কিন্তু আমাদের এখানে শো করছে। খুব ইন্টারেস্টিং, এবং আমরা এটাকে বিভিন্ন কালারও চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন টাইপের কালার আছে। সাপোজ আমি যদি এইটা দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এক একটা পয়েন্ট কিন্তু এক একটা লাইন কিন্তু এক একটা স্মার্ট আর্ট হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা যে কোনো লেখা চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু টেক্সট লেখার অপশন আছে, ইনসার্ট করার অপশন আছে, এখান থেকে আমরা যে কোনো একটা লেখা এডিট করতে পারি, খুবই সহজ। তারপরে আমরা এখান থেকে এই স্মার্ট আর্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারি এখান থেকে। তারপরে এখানে লেআউট আছে, লেআউটগুলো চেঞ্জ করতে পারি। দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের লেআউট আছে, আমরা চাচ্ছি যে এইটা থাক। ওকে, এইটা থাক এবং আমাদের স্টাইল থাকবে এটা। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে স্মার্ট আর্টটা কিন্তু এইভাবে আমরা তৈরি করতে পারি। ওকে, এটা কিন্তু স্মার্ট আর্ট হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে ডিজাইন থেকে বিভিন্ন টাইপের ফাংশন আমরা এখান থেকে চুজ করতে পারি। তারপর ফরম্যাট আছে, ফরম্যাট থেকে আমরা লেখাগুলোকে বিভিন্ন শেপের আন্ডারে নিতে পারি। সো এই ছিল বেসিক্যালি স্মার্ট আর্ট। আমরা এখান থেকে অনেক টাইপের স্মার্ট আর্ট নিতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য স্মার্ট আর্ট আছে। এখান থেকে আমরা মোর স্মার্ট আর্ট থেকে আরও অনেক ধরনের স্মার্ট আর্ট আছে, লিস্ট, প্রসেস, সাইকেল, তারপরে ম্যাট্রিক্স, বিভিন্ন টাইপের
স্মার্ট আর্ট এখানে দেওয়া আছে। সো প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্মার্ট আর্টটা আমাদের খুবই দরকার হয়, আমরা এখান থেকে স্মার্ট আর্টটা চুজ করতে পারি। সো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ড্রয়িং এবং এডিটিং এই দুইটা অপশন নিয়ে কাজ করব। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টেম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।